আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে স্বাগতম। আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু বলো দ্রুত গতিতে। এখনো লাইভে লাইভে শুরু হওয়ার সাথে সাথে ইয়েস। আসসালামু আলাইকুম। হুম, সবাইকে আমাকে দেখতে পাচ্ছ কিনা আর একটু শুনতে পাচ্ছ কিনা একটু জানাই ফেলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, এমসিকিউ বিশ্লেষণ ক্লাস 1। ওকে, আর সবাই ক্লাসে জয়েন হয়ে যাও যারা যারা আছো, যতজনই আছো, আর সবাই ক্লাসটা দেখবা। ঠিক আছে। আর আমাদের পেড গ্রুপের যারা আছো তারা মেসেঞ্জার গ্রুপে ক্লাস লিংকটা দিয়ে দাও। পেড গ্রুপে যারা আছো তারা ক্লাস লিংকটা দিয়ে দাও মেসেঞ্জার গ্রুপে। সবাই কি জয়েন হইতে পারছো কিনা আর দেখা যাচ্ছে কিনা একটু বললে। ওকে লিখো সবাই, সবাই ওকে লিখলে আমরা ক্লাস শুরু করব। সবাই ওকে লিখলে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি যেহেতু স্মার্ট বোর্ড আনি নাই বাসায়, যেহেতু আমি গ্রামের বাড়িতে ঈদ করতেছি, সেহেতু চেষ্টা করবা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আগে একটু শেয়ার করে রাখো টাইম লাইনে, কারণ হচ্ছে তোমরা যাতে পরবর্তীতে ক্লাসটা দেখতে পারো। আর আমাদের যারা পেইড বেসে আছো তারা ক্লাস লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দাও তো। পেইড বেসে যারা আছো তারা একটু ক্লাস লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ, অত্যন্ত চমৎকার একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা প্রশ্নের বিশ্লেষণ ক্লাস যেভাবে নিই সেভাবে নিব। তাহলে শুরু করি, প্রথমটা একটু শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, ক্যান্সার শনাক্তকরণের জন্য সবচেয়ে কার্যকর প্রযুক্তি কোনটি? ঠিক আছে। তোমরা সবাই জানো ক্যান্সার শনাক্তকরণের জন্য বর্তমানে সবচেয়ে কার্যকর প্রযুক্তি হচ্ছে ক্রায়োপ্রোব। এটাকে বলা হয় ক্যান্সার শনাক্তকরণের সবচেয়ে কার্যকর পদ্ধতি। ঠিক আছে। এটা যাতে কোনোভাবে ভুল না হয়, ভালো করে খেয়াল করবে, অপশনে যখন ক্রায়োপ্রোব থাকবে এটাই দিতে হবে যে ক্যান্সার শনাক্তকরণের জন্য এটাই কার্যকর পদ্ধতি। আর এই যে দেখো 2 নম্বরটা মনে আছে কিনা, এন সংখ্যক কম্পিউটারের জন্য ম্যাশ টপোলজিতে তারের সংখ্যা কত? অবশ্যই এন ইন্টু এন মাইনাস 1/2। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এন সংখ্যক ম্যাচ টপোলজিতে তারের সংখ্যা হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2। n ইন্টু n মাইনাস 1/2 সবাই একবার বলে ফেলো আমার সাথে সাথে। ম্যাচ টপোলজিতে তারের সংখ্যা কয়টি? n ইন্টু n মাইনাস 1/2। এবার দেখো নিচের কোন চিত্রটি কোন মোডের। এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনে থাকো যে নিচের চিত্রটি কোন মোডের। এই প্রশ্নটা নিয়েই তোমাদের মধ্যে অনেক সমস্যা হয়। সেটা হচ্ছে কি, দেখো এটা কিন্তু মানে কনফিউশন হয়ে যায় ডিটা একটু দূরে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যখন নির্দিষ্ট গ্রুপে ডাটা প্রেরিত হয়, এই যে নির্দিষ্ট গ্রুপে ডাটাগুলো যায়, তখন এটাকে আমরা বলি, এই যে দেখো একজনে পায় নাই, দুইজনে পাইছে, তাহলে এটাকে আমরা বলি মাল্টিকাস্ট মোড, নির্দিষ্ট গ্রুপে ডাটা প্রেরিত। আর যদি এটা সবাই পেত, এভাবে এভাবে যদি সবাই পেত তাহলে কি হতো? সবাই পেলে হতো ব্রডকাস্ট। সবাই যতগুলো নোড আছে পসিবল সবাই যদি পেত তাহলে হতো ব্রডকাস্ট। যদি নির্দিষ্ট গ্রুপের মানুষ পায় তখন এটা হবে মাল্টিকাস্ট। সবাই একবার ওকে লিখো তো, যারা যারা ক্লাসটা জয়েন হয়েছে সবাই একবার ওকে লিখো। স্যার এগুলা ফ্রিতে হবে নাকি? হ্যাঁ, ফ্রিতে হচ্ছে। দেখি সবাই একবার ওকে লিখে ফেলো, যারা যারা যুক্ত হয়েছে সবাই একবার ওকে লিখে ফেলো তাহলে। আর আমি যেহেতু ধরো বাসায়, যেহেতু আমি স্মার্ট বোর্ড, আমি গ্রামের বাড়িতে ঈদ করতে আসছি, তো এখন আমার প্ল্যান হচ্ছে প্রত্যেকদিন 2টা করে তোমাদেরকে 15টা এমসিকিউ আছে। আমাদের মডেল টেস্ট আইসিটি অ্যাসিস্ট্যান্ট, তোমরা জানো এই বইটা তোমরা অনেকের সবার ফেভারিট একটা বই এটা। এমসিকিউর জন্য বেস্ট বই, কনফার্ম 25, 25 নম্বরের জন্য সেরা একটা বই। এবং এখানের 15টা মডেল টেস্টের সলিউশন ক্লাসগুলো হবে আর কি। তোমাকে আমি প্রত্যেকটা মডেল টেস্টের সলিউশন ক্লাসটা করে দিব ইনশাল্লাহ। যারা লাইভে আসো করবা, আর লাইভটা একটু বন্ধু বান্ধবীদের জন্য শেয়ার করে দিবা। পারলে সবাই 2-3 জন করে বন্ধুদের একটু মেনশন দিতে পারো। যারা আমার কথা শুনতেছো 2-1 জন করে বন্ধুদের মেনশন দিতে পারো। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন। 438 সংখ্যাটি হতে পারে, দেখো এটা 438 কি অক্টাল হবে? প্রথমে দেখো, এটা অক্টাল কখনোই হবে না। 438 কখনোই অক্টাল হবে না। 438 হবে ডেসিমেল আর হেক্সাডেসিমেল। অনেকেই কি করো, তাড়াহুড়া করে তাড়াতাড়ি 1 2 3 লাগাই ফেলো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে অক্টালে কখনোই 8 হবে না। অক্টালে 8 পসিবলই না। তাহলে অক্টালে পসিবল কি? অক্টালে পসিবল হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত, আর ডেসিমেলে সবগুলো হবে 0 থেকে 9, আর হেক্সাডেসিমেলে হবে। তাহলে উত্তর হবে হেক্সাডেসিমেল। এই প্রশ্নটা বেশি ভুল করে ফেলানো, যে 438 এটা দেখেই তোমরা ভুল একটা উত্তর দাগাই ফেলো। এবার দেখো কোন ট্যাগে উপাদান নেই। আমরা সবাই জানি যে ট্যাগে উপাদান থাকে না তাকে বলি আমরা এমটি ট্যাগ। যে ট্যাগে উপাদান থাকে না তাকে আমরা কি বলি? এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগ এখানে কয়টা আছে? 2টা। একটা হচ্ছে ব্র্যাক আর একটা হচ্ছে ইমেজ। এই 2টা ট্যাগ আমরা জানি সর্বজন স্বীকৃত এমটি ট্যাগ। এই 2টার কোনো শুরু আছে শেষ নেই,
এই দুইটার মধ্যে কোনো ধরনের এলিমেন্ট থাকতে পারে না। তাহলে এমটি ট্যাগ কয়টা আছে? এই যে ব্র্যাক, ইমেজ, তারপরে এরপরে আরো একটা আছে এইসার, আরো কয়েকটা আছে। মূলত এই তিনটাই বেশি গুরুত্বপূর্ণ, ব্র্যাক, ইমেজ, এইসার, এই দুইটা। এখানে দুইটা আছে, দুইটাই উত্তর হবে 1 আর 2। এবার দেখো ইউনিট কত বিট সংখ্যা নিয়ে গঠিত। আমরা সবাই জানি ইউনিকোডকে বলা হয় 16 বিটের কোড। ইউনিকোডকে কয় বিটের কোড বলা হয়? 16 বিটের কোড। তাহলে এখান থেকে আমরা ইউনিকোড হচ্ছে 16 বিট। এখানে আস্কি থাকলে কি হতো? আস্কি থাকলে 7 বা 8 বিটের কোড, বিসিডি থাকলে 4 বিটের কোড, আবার ইবিসিডিআইসি কোড যদি থাকতো তখন হতো 8 বিটের কোড। ওকে, আচ্ছা। এবার দেখো নিচের কোন ট্যাগের অ্যাট্রিবিউট আছে। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 7 নাম্বার, দেখি তোমরা অ্যান্সার করো তো 7 নাম্বারটা। দেখি 7 নাম্বারটা তোমরা অ্যান্সার করো তো, আমি বলবো না। 7 নাম্বারটা তোমরা অ্যান্সার করো তো, যারা যারা ক্লাস করতেছো তোমরা অ্যান্সার করো 7 নাম্বারটা। আমি এখনো নির্দিষ্ট, আচ্ছা 7 নাম্বারটা একটা অভিনব উপায়ে অ্যান্সার করো। তুমি অ্যান্সার যত হবে ততজন ফ্রেন্ডকে মেনশন দিবা। ক হলে একজনকে দিবা, ক হলে 2 জনকে দিবা, গ হলে 3 জনকে দিবা, গ হলে 4 জনকে দিবা। দেখি 7 নাম্বারটা কিভাবে, কে তোমার মেনশন দেখে আমি বুঝে যাব তোমার উত্তর সঠিক হয়েছে। তুমি যদি মনে করি ক, একজনকে মেনশন দিছে, ভেবে নিব তোমার উত্তর হলো ক। আর 2 জনকে দিলে খ, 3 জনকে দিলে হবে গ, আর 4 জনকে দিলে হবে গ। দেখি দেখি তোমারটা কি হয়। আচ্ছা দেখি 7 নাম্বারের উত্তরটা বলো। ও 7-এর, দেখি আগে মেনশন দিয়ে বুঝাই দেন, মেনশন দিয়ে বুঝাই দেন যে আসলে তোমার উত্তর কি হবে সেটা। 7 নাম্বারটা একটু বলো। আচ্ছা একটু বলেন তো 7 নাম্বার, ভালো করে বলেন। আচ্ছা মেনশন দিছেন? আচ্ছা দিলে ফাইন, যারা দিয়েছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবার শোনেন, 7 নাম্বার প্রশ্নে কোনো কনফিউশন রাখার দরকার নেই। এটা হলো এনকোড ট্যাগ। এনকোড ট্যাগের অ্যাট্রিবিউট আছে। লিংক, হাইপার লিংকের 2টা অ্যাট্রিবিউট লিখে নাও। হাইপার লিংকের হচ্ছে 2টা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে এইচ আর ইএফ। হাইপার লিংকের 2টা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে এইচ আর ইএফ, আর একটা হচ্ছে তোমার টার্গেট। এই 2টা অ্যাট্রিবিউট আছে হাইপার লিংকের। সবাই আমার সাথে সাথে একবার কমেন্ট করেন যে হাইপার লিংকের অ্যাট্রিবিউট কয়টা? 2টা, একটা হচ্ছে এইচ আর ইএফ আর একটা হলো টার্গেট। ঠিক আছে, এনকোড ট্যাগ হচ্ছে মূলত কিসের জন্য ব্যবহৃত হয়? হাইপার লিংকের জন্য ব্যবহৃত হয়। আর হাইপার লিংকের কয়টা অ্যাট্রিবিউট? 2টা অ্যাট্রিবিউট। সবাই আমার সাথে সাথে বলেন, একটা হচ্ছে এসআরইএফ আর একটা হলো টার্গেট। একটা হলো এসআরইএফ আর একটা হলো টার্গেট। আজকে রাতে আমি একটা এই টার্গেট ট্যাগ নিয়ে একটা পুরা সুন্দর একটা ভিডিও দিব পেজের মধ্যে। যারা পেজে ফলো দেওয়া আছে তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারবে আজকে রাতের মধ্যে। আমি এই যে হাইপার লিংকের যে 2টা ট্যাগ, যে 2টা অ্যাট্রিবিউট আছে, এই 2টা অ্যাট্রিবিউট নিয়ে একটা সুন্দর একটা বিশ্লেষণ ভিডিও দিব, 4 বা 5 মিনিট। তোমরা চাইলে এই ক্লাসটা করতে পারবা। এবার দেখো নিচের কোনটি ইতালিক টেক্সট নির্দেশ করে। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এটা হচ্ছে আই। এখানে ইতালিক দেখাই দিবা না, উত্তর হচ্ছে আই। ইতালিক টেক্সনের জন্য আই, আই টেক্সন ব্যবহৃত হয়। আবার এসটিএমএল এর ফাইলের এক্সটেনশন কি? এটা মানে কি জানো? এসটিএমএল লেখার সময় আমরা কি দিয়ে সেভ করি? এসটিএমএল লেখার সময় আমরা ডট এসটিএম দিয়ে সেভ করি, ঠিক কিনা? ডট এসটিএমএল দিয়ে সেভ করি। এসটিএমএল লেখার সময় আমরা কি দিয়ে সেভ করি? ডট এসটিএমএল দিয়ে সেভ করি। আচ্ছা এবার আসেন 10 নম্বর প্রশ্নে আসি। IPv4 অ্যাড্রেস কত বিট? বলো তো IPv4 কত বিট? মনে রাখবা আইপি অ্যাড্রেস হচ্ছে 2 প্রকার। যদি IPv4 হয় তাহলে হচ্ছে 32 বিটের অ্যাড্রেস। এখানে একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে দাগানোর সময়, এখানে কত বিট বলছে নাকি কত বাইট বলছে। যদি বাইট বলতো, দেখো যদি পরীক্ষায় বাইট বলতো তখন উত্তর হতো 4 বাইট, উত্তর হতো 4 বাইট, কারণ 4 আড়া 32 বিট। তাহলে আর 2 প্রকার আইপি অ্যাড্রেস কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6, ঠিক কিনা? B6 হলে, এই যে IPv6 হলে তখন উত্তর হতো 128। ঠিক আছে, 128 বিট। তাহলে IPv4 হচ্ছে 32 বিট আর IPv6 হলে হতো 128। এবার দেখো এটা কত সুন্দর একটা সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কত? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কত? বলো। অক্টালে কি 178 হবে? বলো 178 হবে? নো। 8 হবে না। 179 হবে? নো। 9ও হবে না। এরপর 180 হবে? হবে না। 81, 82, 83 কিছুই হবে না। 190, 91, 92 হবে না। তার মানে অক্টালের ডিরেক্ট হবে 200। 177 এর পরে 200 হবে। ঠিক আছে, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা সবাই জানি কখনোই কি হবে না বলতো, কখনোই 188, 189, 191, 92 এগুলো হয় না। 8 থাকলে অক্টাল হয় না। আর অক্টাল হচ্ছে 0 থেকে 7। এবার এটা খুবই সহজ 12 নম্বর প্রশ্নটা। আমি তোমাদেরকে যেটা কঠিন সেটা উত্তর করতে বলবো। এই যে 1000-এর, এই যে 1000 একটা সংখ্যা, 1 হলো এমএসবি, এটাকে আমরা বলি এমএসবি। তোমরা জানো বাইনারির প্রথম সংখ্যাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। লিখে রাখতে পারো যারা জানো না তারা।
বাইনারি প্রথম সংখ্যাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হয় বাইনারির প্রথম সংখ্যাকে। ঠিক আছে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হয়। 13 নাম্বার অলরেডি বলা হয়েছে, 177 পরবর্তী সংখ্যা হলো 200। এবার বলো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? দেখে এটা বলো তো, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? বলো কোনটা, এখানে কোনটা ব্যবহৃত হবে? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? 14 নাম্বার তোমরা উত্তর করবা। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? দেখি বলো তো, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? 14 নাম্বারটা তোমরা বলো। ওকে, 14 নাম্বারটা তোমরা বলো, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? 14 নাম্বারের উত্তর করো সবাই। ঠিক আছে, বলেন 14 নাম্বারটা বলেন, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? অনেকে নাইট্রোজেন বলেছো, শান্তু বলেছো, নাইট্রোজেন আরফা বলেছো, নাইট্রোজেন সাইফুল বলেছো, নাইট্রোজেন নিশাত বলেছো, নাইট্রোজেন আকাশ আহমেদ হৃদয় বলেছো, নাইট্রোজেন অনিক শেখ বলেছো, নাইট্রোজেন হিমু বলেছো, নাইট্রোজেন কিন্তু মুনতাহা অক্সিজেন বলেছো। নাইট্রোজেনই হবে উত্তর, নাইট্রোজেন থাকলে অন্য কিছু দাগানোর কোনো অপশন নেই। নিচের কোন ডিভাইসটি দুটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে? এটাও তোমরা বলার চেষ্টা করো যে নিচের কোন ডিভাইসটি দুটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। নিচের কোন ডিভাইসটি দুটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে, এটাও তোমরাও বলো, সবাই বলো। ঠিক আছে, নিচের কোন ডিভাইসটি দুটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে? আচ্ছা, সবাই একটু বলো তো, নিচের কোন ডিভাইসটি দুটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে? সবাই কমেন্ট করো দ্রুত গতিতে। 15 নাম্বারটা সবাই কমেন্ট করো, নিচের কোন ডিভাইসটি দুটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে? নিচের কোন ডিভাইসটি দুটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে? সবাই একটু কমেন্ট করো তো, নিচের কোন ডিভাইসটি দুটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে? সবাই বলো, কমেন্ট করো, সবার কমেন্ট দেখতে চাচ্ছি। তোমরা চাইলে মেনশন দিয়েও উত্তর বুঝাইতে পারবে, সমস্যা নেই। দুইটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। ওকে, দেখি কে কে কমেন্ট করেছো দেখি। দুইটি 15 নাম্বার বলতেছো গ সুইস। দুইটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে কে? দেখি, সবাই বলার চেষ্টা করো। সবার উত্তর দেখতে চাচ্ছি। নিচের কোন ডিভাইসটি, যেটা কঠিন সেটা তোমাদের থেকে জিজ্ঞেস করব। ওকে, আচ্ছা শুনো, উত্তরে একটা কথা হচ্ছে, তোমরা অনেকগুলা বলতেছো, কিন্তু মেইনলি হচ্ছে যখন উত্তর ব্রিজ থাকবে তখন অন্য কিছু হবে না। নিচের কোন ডিভাইসটি দুইটি ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে? উত্তরে ব্রিজ থাকলে অন্য কিছু দাগানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে, তোমরা অনেকগুলা বলতেছো যে সুইচ হতে পারে, রিপিট রাউটার হতে পারে, হাব হতে পারে, সবাই তো যুক্ত করে, কিন্তু ব্রিজ যখন অপশনে থাকবে ভিন্ন নেটওয়ার্ক, ঠিক আছে, দুইটি নেটওয়ার্ককে যুক্ত করতে পারে, তখন যখন বলবে দুইটি নেটওয়ার্ক ভিন্ন নেটওয়ার্ক তখন বলবে ব্রিজ। ঠিক আছে, রাউটার অনেকে উত্তর করবে আমি জানি, হয়তোবা। ওকে, এটা যাতে মাথায় থাকে, রাউটার উত্তর হবে না। সবাই কি বুঝতে পেরেছো এই জিনিসটা? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি বলতো কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক, তখন কিন্তু রাউটার হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল আর কি। ঠিক আছে, কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক বললে তখন আমরা কি করব, রাউটারটা ইউজ করব, কিন্তু যখন বলবে দুইটি ভিন্ন নেটওয়ার্ক তখন বলবো ব্লিস। এইটা যাতে মাথায় থাকে। ওকে, আচ্ছা এবার দেখো, গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কি? লাইভলি। এটা আমরা সবাই জানি, গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম হচ্ছে লাইভলি। এটা নতুন একটা আনছে ওরা, যে গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম হচ্ছে লাইভলি। আচ্ছা, এবার দেখো ক্রায়োজেনিক এজেন্ট কোন গ্যাস ব্যবহৃত হয়? এই প্রশ্নটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, এবং এটা কে উত্তর করতে পারো দেখি। 17 নাম্বারটা আমি দেখি, এটা কে উত্তর করতে পারো, ক্রায়োজেনিক এজেন্ট কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা একটু ভালো করে খেয়াল করো। এই প্রশ্নটা হচ্ছে অত্যন্ত ট্রিকি, এবং এটা আমাদের মডেল টেস্টে দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল হচ্ছে যাতে কোনো ধরনের ইয়ে হলো না, ইয়ে যাতে না হয়। একজনে বলছে স্যার গেটওয়ে কেন হলো না? গেটওয়ে তো অপশনই নেই, গেটওয়ে থেকে হবে? গেটওয়ে একটা অপশনে আছে, যেটা অপশনে নাই সেটা কেন উত্তর হবে? আচ্ছা আমাকে বলে ক্রায়োজেনিক এজেন্ট কোন গ্যাস ব্যবহৃত হয়, বলেন তো ক্রায়োজেনিক এজেন্ট কোন গ্যাস ব্যবহৃত হয়? শুনেন, একটা কথা ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে উত্তর আর্গনও হয়, নাইট্রোজেনও হয়, কিন্তু নাইট্রোজেন নিয়ে একটা বিতর্ক আছে। সেটা কি?
একটা হলো কঠিন নাইট্রোজেন হয় কিনা, আবার তরল নাইট্রোজেন হয় কিনা। ক্রায়োজেনিক এজেন্টে ব্যবহৃত হয় কিন্তু তরল নাইট্রোজেন, এই জন্য যেহেতু স্পেসিফিক ভাবে আর্গন দেওয়া আছে, উত্তর আগে আর্গনই হবে। এটা যাতে মাথায় থাকে, উত্তর আগে হবে আর্গন, স্পেসিফিক ভাবে আর্গন দেওয়া আছে সেজন্য। ঠিক আছে, আর এখানে দেখো এটার সাথে সমতুল্য কিছু ছিল না, 14 নম্বরে কিন্তু এটার সাথে নাইট্রোজেনের সাথে সমতুল্য কিছুই ছিল না, কিন্তু এখানে একটা কম্পিটিটর আছে আর্গন, আর্গন থাকলে আর্গনই দিতে হবে, যেহেতু নাইট্রোজেন নিয়ে একটা বিতর্ক আছে। আর এই সূত্রটা একটু ভালো করে কারেকশন করো, এটা তোমরা জানো a প্লাস বি সি সমান হবে a প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটাই হচ্ছে উত্তর। a প্লাস বি এর সাথে একবার হবে বিভাজন উপপাদ্য, a প্লাস সি এর সাথে একবার হবে, এই সূত্রটা হচ্ছে একবার এর সাথে বি হবে a প্লাস বি, আর একবার এর সাথে সি হবে a প্লাস সি। এই যে 19 নাম্বার দেখো, প্রোগ্রাম ফ্লো চার্টের চিহ্ন নিচের কোনটি? প্রক্রিয়াকরণের জন্য, আমরা জানি এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, যে প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র, পাশে লিখে রাখো এটা একটা আয়তক্ষেত্র, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমকোণ, এটাকে বলা হয় আয়তক্ষেত্র। এবং প্রোগ্রাম ফ্লো চার্টের প্রক্রিয়াকরণের চিহ্ন হলো কোনটি? আয়তক্ষেত্র। আর এটা হলো সামান্তরিক, সামান্তরিক হলো ইনপুট আউটপুটের জন্য, বৃত্ত, বৃত্ত হলো সংযোগের জন্য, দুইটা চিত্রের মধ্যে সংযোগ স্থাপন, আর হচ্ছে রম্বস হলো ইফ এলস এর জন্য, ইফ এর জন্য রম্বস, ইফ এর জন্য রম্বস। তার মানে প্রক্রিয়াকরণ মানে হলো প্রসেস, প্রসেসের জন্য হচ্ছে কি বলতো? প্রসেসের জন্য ব্যবহৃত হবে হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা এবার আসুন, কোন রাশির শেষে একটি সেমিকোলন থাকে তাকে বলে স্টেটমেন্ট, এটা মুখস্থের মতো রাখবা, যে কোনো একটা রাশির শেষে যখন সেমিকোলন থাকবে তখন তাকে স্টেটমেন্ট বলবো আমরা। ঠিক আছে, সবাই একবার কমেন্ট করো তো, কোন রাশির শেষে একটি সেমিকোলন থাকলে কি বলা হয়? তাকে স্টেটমেন্ট বলবো। ওকে, স্টেটমেন্ট বলবো। সবাই একটু লিখে ফেলো তো এটা, যে 25-এর বইয়ে এই মডেল টেস্ট নাই, নতুন বই 25 এবং 26-এর, এই যে বইটা যাদের হাতে আছে, এই বইটা যাদের হাতে আছে দেখো, ঠিক আছে, এটাই হচ্ছে এই বইয়ের মডেল টেস্ট, এগুলো নতুন বই আমাদের, যেটা এটা এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য। এই যে দেখো, এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য। ওকে, এমসিকিউ ইনশাল্লাহ এর বাইরে আসবে না, এই বই যে প্র্যাকটিস করে যেতে পারবা 25 কমন পাবা উইথাউট এনি ডাউট। এবার দেখেন নিচের কোনটি পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহৃত হয়? পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি, যদি পরীক্ষায় পার্সেন্ট এফ থাকতো তাহলে হতো দশমিক সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার। ভালো করে কথা শোনো, যদি বলে ভগ্নাংশ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার তখন হতো পার্সেন্ট এফ, যদি বলে পূর্ণ সংখ্যার ফরম্যাট হবে পার্সেন্ট ডি। ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। 22 নাম্বার যে পারবে সে আসলে পড়াশোনা করছো, যাও 22 নাম্বারটা যে পারবে সে আসলে পড়াশোনা করছো। ঠিক আছে, ফ্লো চার্টের কয়টি মৌলিক গঠন? দেখি 22 নাম্বারটা যে পারবে সে আসলে পড়াশোনা করছে, এটা আমি বলে দিব স্পষ্ট। ফ্লো চার্টের মৌলিক গঠন হচ্ছে কয়টি একটু বলো তো, যে পারবা সে হচ্ছে অবশ্যই তোমার মানে পড়াশোনা করছে, এটা বোঝা যাবে। দেখি 22 নাম্বারটা কমেন্ট করো তো, 22 নাম্বার যে পারবে সে হচ্ছে বস স্টুডেন্ট। 22 নাম্বারটা কমেন্ট করো সবাই, 22 নাম্বারটা একটু কমেন্ট করেন দ্রুত। আইসিটি বেস্ট টিচার সাদিয়া ইসলাম আফরিন, থ্যাংক ইউ সাদিয়া। তোমরা তোমাদের ছোট ভাই বোন যারা আছে এইচএসসি 26-27 যারা আছেন, তারা আমাদের আপকামিং আমাদের অনলাইন ব্যাচ শুরু হবে 25শে জুন থেকে, নতুন ব্যাচ। আর 1 জুলাই থেকে আমাদের অফলাইন ব্যাচ শুরু হবে, নতুন অফলাইন ব্যাচ। 22-এর খ নাম্বার, 22-এর খ নাম্বার, এটা কেন খ নাম্বার এটা না বুঝে মুখস্থ করলে হবে না। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে তাকান। কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে তাকান তো, সবাই একটু শুনেন। 1 নাম্বার হলো, ভালো করে খেয়াল করেন, ফ্লো চার্টের যদি বলে ফ্লো চার্ট কয় প্রকার, উত্তর হবে 2 প্রকার, একটা হবে সিস্টেম আর একটা হবে প্রোগ্রাম ফ্লো চার্ট। আর যদি বলে ফ্লো চার্টের মৌলিক গঠন কয়টি, উত্তর হবে 4টি। ভালো করে খেয়াল করেন, ফ্লো চার্টের মৌলিক গঠন কয়টি, উত্তর হবে 4টি। এটা যাতে কারো কোনো কনফিউশন না হয়, মৌলিক গঠন 4টি কি কি জানেন? একটা হবে সরল অনুক্রম, মানে যেগুলা নর্মাল ফ্লো চার্ট ব্যবহার করি, ইনপুট নিই, প্রসেস লিখি, আউটপুট লিখি। সবাই আমার কথা শুনেন, ইনপুট নিলাম, প্রসেস লিখলাম, আউটপুট লিখলাম, এটা হলো সরল অনুক্রম। আর যদি আমরা ইফ এলস ব্যবহার করি, এটাকে বলা হয় সিলেকশন। ইফ এলস ব্যবহার করলে ইয়েস হলে বামে যাবে, নো হলে ডানে যাবে, এরকম একটা সিলেকশন করি না, ইফ এলস এর গুলা হচ্ছে দ্বিতীয়। তাহলে দুইটা হলো, একটা হলো সরল আর একটা হলো কি ইফ এলস রিলেটেড। আর 3 নাম্বারটা হচ্ছে লুপ, 3 নাম্বারটা হচ্ছে লুপ করা। লুপ কি? পুনরাবৃত্তি করবে বারবার, কোন সময় ফ্লো চার্টে দেখা যায় পুনরাবৃত্তি করবে বারবার। আর 4 নাম্বার হচ্ছে জাম্প, জাম্প হচ্ছে কি ওই যে বিভিন্ন সময় স্টেটমেন্টে জাম্প করে, এগুলা।
তোমাদের এটা এখনো পড়ানো হয়নি, তেমন একটা সিলেবাস নাইও। তাহলে আমরা মনে রাখবো কয়টি? ফ্লো চার্টের মৌলিক গঠন হচ্ছে 4টি। এটা খুবই ইউনিক একটা নৈর্ব্যক্তিক ছিল এবং এটা সহজে কোনো বইতে পাওয়া যায় না। ফ্লো চার্টের মৌলিক গঠন রয়েছে 4টি। একটা হচ্ছে সরল অনুক্রম, আরেকটা হচ্ছে ইফেলস রিলেটেড সিলেকশন, আরেকটা হচ্ছে লুপ, আরেকটা হলো জাম্প। ঠিক আছে, তাইলে একবার লিখে ফেলেন যাদের মনে আছে। সরল অনুক্রম, সিলেকশন বা ইফেলস, লুপ, আরেকটা হলো জাম্প। ওকে, এবার দেখেন পরবর্তীতে সি প্লাস প্লাস একটি, এটা আমরা সবাই জানি উচ্চ স্তরের ভাষা সি, সি প্লাস প্লাস। তবে সি ভাষাকে মধ্যম স্তরের ভাষাও বলা হয়, সি প্রোগ্রামিং কে মধ্যম স্তরের ভাষাও বলা হয়, সি প্লাস প্লাস কে উচ্চ স্তরের ভাষা বলা হয়। এবং এখানে আমরা খুব সুন্দর করে দেখো আমাদের এমসিকিউ বইতে এগুলার অত্যন্ত স্মার্ট ব্যাখ্যা দেওয়া আছে। পঞ্চম অধ্যায়তে গেলেই তোমরা দেখবা এই যে সি প্লাস প্লাস 1980 সালে ব্যান্ড স্ট্রাউস্ট্রুপ যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে সি প্লাস প্লাস ভাষা ডেভেলপ করে। দেখছো এই চার্ট গুলা পড়লে কোন কোন ভাষার কি কি আছে সব তোমরা পেরে যাবা, এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে। এবং সেই সাথে এই যে কোন প্রজন্মের ভাষা, উচ্চ স্তরের ভাষা দেখো সি, সি প্লাস প্লাস, জাভা, রুবি, এগুলা পরীক্ষার আগে অবশ্যই রিডিং পড়বা। দেখো ফরম্যাট স্পেসিফায়ার একটু আগে যেটা পড়লা, পার্সেন্ট, ইন্টিজার, পূর্ণ সংখ্যার ডেটা টাইপ, এইগুলা ব্যাখ্যাগুলা ভালো করে শিখবেন, বুঝছেন? এগুলা পড়ে গেলে আপনাদেরকে ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। আচ্ছা এবার আসেন নিচের, ভালো করে খেয়াল করো, নিচের চিত্রের আলোকে 24 ও 25 নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রথমে চিত্র 1, এটা চিত্র 1 এর। চিত্র 1 এর ইনপুট পিউ কিউ হলে এস এর সমীকরণ কি? আমরা সবাই জানি হাফ হেডার চিত্র 1 মানে সেম ইনপুট সেম আউটপুট। সেম ইনপুট সেম আউটপুট মানে কি? সেম ইনপুট সেম আউটপুট মানে কি বলতো? সেম ইনপুট সেম আউটপুট মানে হলো হাফ হেডার, দুইটা ইনপুট হয় দুইটা আউটপুট হয়। হাফ হেডারের সাম অলওয়েজ এ এক্সর বি। এই যে হাফ হেডারের সাম হবে অলওয়েজ এ এক্সর বি, পি এক্সর কিউ। ঠিক আছে, এবার 25 নম্বরে আসো। 25 নম্বরে কি বলা হচ্ছে দেখো, চিত্র 2 এর আউটপুটের ক্যারি 1 পাওয়ার জন্য ইনপুট কি রকম নিতে হবে? এক কথায় এটাই বলতেছে, ক্যারি 1 পাইতে হলে কি কি ইনপুট নিতে হবে আমাকে বলো। 0 1 0 কে যোগ করলে, 0 1 0 কে যোগ করলে সাম 1 ক্যারি নাই, ক্যারি নাই, অনুপস্থিত, ক্যারি অনুপস্থিত। কিন্তু 0 1 1 কে যোগ করলে 1 আর 1 কে যোগ করলে 10 এর 0 হাতে আছে 1, তার মানে ক্যারি 1 আছে। আবার দেখো 1 0 1 এটাকে যোগ করলে 1 আর 1 কে যোগ করলে 10 এর 0 হাতে ক্যারি 1 আছে। তার মানে এখান থেকে বোঝা গেল ক্যারির মান যে আমরা 1 পাইতে হলে আমাকে অবশ্যই 2 আর 3 ফলো করতে হবে, 2 আর 3 ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে একবার আমরা কুইক রিভিশন দিয়ে দিই কিভাবে কি হলো, একবার প্রথম থেকে আবার একবার রিভিশন দিয়ে দিই। তাহলে ক্যান্সার চিকিৎসায় ক্রায়োফ্রাব, তারপরে এখান থেকে ম্যাশ টপোলজিতে অ্যানিন প্যান -1/2, আর এখানে মাল্টিকাস্ট হবে যেহেতু চিত্রের নির্দিষ্ট গ্রুপে ডেটা প্রেরণ, আর এটা যেহেতু 8 আছে সুতরাং ডেসিমাল হেক্সাডেসিমাল। আর এখানে কি হবে, ব্র্যাক আর হচ্ছে ইমেজ, যেহেতু কোন ট্যাগ উপাদানে এমটি ট্যাগ। এরপরে হচ্ছে ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, আর অ্যাট্রিবিউট আছে হাইপারলিংকের এসআরইএফ আর টার্গেট, দুইটা অ্যাট্রিবিউট। এটার ভিডিও আসবে আজকে রাতে, এই ভিডিওটা অবশ্যই দেখবেন। নিচের কোনটি ইটালিক টেক্সট? আই, এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি .html, IPv4 32 বিটের অ্যাড্রেস, 177 এর পরে 200, 1000 এর 1 হলো এমএসবি, এলএসবি বললে হলো 0 হতে, এটা হলো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটা 200 ক্রায়োসার্জারিতে ব্যবহৃত নাইট্রোজেন। দুইটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারলে ব্রিজ, যদি বলতো একাধিক তখন হতো রাউটার, যদি বলতো যে একই নেটওয়ার্ক এরকম বললে হচ্ছে কি রাউটার। আচ্ছা এরপরে দেখো গুগলের ভার্চুয়াল সেটিং সার্ভিসের নাম হচ্ছে লাইভলি। ক্রায়োজেনিক এজেন্ট কোন গ্যাস ব্যবহৃত? আর্গন। আর এটা সূত্র হচ্ছে a+b একবার, a+c একবার, এটা ইনটু দিবা, এটাই হচ্ছে ইনটু হবে a+b ইনটু a+c। প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হবে আয়তক্ষেত্র। আর হচ্ছে 20 হলো স্টেটমেন্ট, কোন রাশির শেষে যদি সেমিকোলন থাকে তাহলে বলে স্টেটমেন্ট। পূর্ণ সংখ্যার ফরম্যাট হচ্ছে কি পার্সেন্ট, বলো পার্সেন্ট ডি, আর দশমিক হলে কি হতো পার্সেন্ট এফ। ফ্লো চার্টের মৌলিক গঠন আমি আবারও বলেছি 4টা। তারপর সি প্লাস প্লাস একটি উচ্চ স্তরের ভাষা। আর এখানে দেখো অবশ্যই দুইটা ইনপুট দুইটা আউটপুট হলে এক্সর বি, আর হলো সেই সাথে কোন কিভাবে ইনপুট নিলে একা রেখে যোগ করলে ক্যারি 1 পাওয়া যাবে সেটা বলা হয়েছে। তাহলে তোমাদের ক্লাসটা কেমন লাগছে বলো, আর এরকম 15টা মডেল টেস্টের সলিউশন ক্লাস চাও কিনা সেটা একটু কমেন্ট করো দ্রুত গতিতে একটু বলো তো, 15টা মডেল টেস্টের সলিউশন চাও কিনা, ক্লাস কেমন লাগছে সেটা একটু বলো। এভাবে 15টা মডেল টেস্টের ব্যাখ্যা কে কে চাও সেটা বলো। 15টা মডেল টেস্টের ব্যাখ্যা যদি ঈদের ছুটিতে তোমরা কাজে লাগাইতে পারো তাহলে ইনশাল্লাহ। অনেকে বলছে এইচএসসি 25 এর জন্য কোন সালের বোর্ড কোয়েশ্চেন পড়বো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের বাইরে এক লাইন পড়ারও দরকার নেই।
আইসিডি অ্যাসিস্ট্যান্ট বই থেকে কমন আসবে যা পড়েন। আর যদি কেউ কারণ আইসিডি অ্যাসিস্ট্যান্ট বইতে 23-24 সালের প্রশ্ন সব আছে, সেই সাথে 18 সালে যেটা কমন আছে সেটাও আছে, 19 সালের যেটা কমন আছে সেটাও আছে, 17 সাল থেকে কোন প্রশ্ন পড়তে হবে ওটাও আছে। তুমি দেখো 18 সালে তোমাকে কি পড়তে হবে ওটাও আছে, 19 সাল থেকে কি পড়তে হবে ওটাও আমি তুলে ধরেছি, এবং সেই সাথে আমরা তুলে ধরেছি হচ্ছে তোমাকে 17 সাল থেকে কি প্রশ্ন হবে সেটা 23-24 সবগুলো দিচ্ছি। ঠিক আছে, এখন একটু বলেন তো, আমাকে একটু বলেন তো দয়া করে। ওকে, এই মডেল টেস্ট পড়লে কি 25-25 কমন পাওয়া যাবে? বইটা পড়েন, বই পড়লে 25-25 কমন পাবেন। সবাই একটু বলেন তো এটা আপনার ক্লিয়ার কিনা, যে আপনারা আর ক্লাস চান কিনা এরকম। যদি ক্লাস চান তাহলে আমরা আজকে রাতেও আর একটা ক্লাস নিব ইনশাল্লাহ। আজকে রাতে মডেল টেস্ট 2 নিব রাত 10টার দিকে। যদি আজকে আপনারা ক্লাস চাইলে বলেন, সবাই যদি বলেন তাহলে মডেল টেস্ট 2 নিব। দেখি কে কে ক্লাস করবেন, সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেন। ওকে, খুব ভালো ক্লাসের আজকে বই হাতে পেয়েছি, থ্যাংক ইউ পাপ্পু। আর হচ্ছে উর্মিলা বলেছো আমি চাই, যারা যারা চান একটু কমেন্ট করেন দ্রুত গতিতে ইনশাল্লাহ। আর আজকে রাত 10টায় রিমাইন্ডার দিয়ে ফেলেন, তাইলে সবার পেজে ফলো দেওয়া আছে কিনা দেখেন। যদি ক্লাস চান তাহলে সবাই শেয়ার করবেন, এটা কথা দেন। যদি শেয়ার করেন বন্ধুদেরকে তাহলে আমি আজকে রাত 10টায় আরেকটা ক্লাস নেব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে রাত 10টায় আরেকটা ক্লাস নেবে। সবাই একবার লাভ রিয়েক্ট দেন, সবাই একবার লাভ রিয়েক্ট দেন, তাহলে যারা যারা ক্লাস করেছেন সবাই একবার লাভ রিয়েক্ট দেন দ্রুত গতিতে। ওকে, আশা রাখি যেন কমন পাই। আমাদের এমসিকিউ বই পড়ে গেলে কোনো প্রশ্ন বাইরে থেকে আসবে না, আর তুমি বুঝে বুঝে এইভাবে পড়লে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে রাত 10টায় তাহলে আরেকটা হবে। আসসালামু আলাইকুম, সবাই রাত 10টায় রেডি হয়ে থাকেন। ওকে, থ্যাংক ইউ। আজকে রাত 10টায় ইনশাল্লাহ সবাই রিমাইন্ডার দিয়ে রাখেন আর পেজে ফলো